বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস যখন হানা দিতে শুরু করলো বিশ্বব্যাপী এবং সেটি যখন গত বছরের মার্চে বাংলাদেশেও ছড়িয়ে পড়ল, তখন থেকেই গোটা বিশ্বের মতোই বাংলাদেশেও মানুষের জীবিকার প্রশ্ন কি হবে, এই প্রশ্নটি সামনে আসতে শুরু করলো এবং একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশকে পরিস্থিতি খারাপের মধ্যেও জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখবার চেষ্টা করতে হলো এবং সেখান থেকে বেরিয়ে নতুন বছর শুরু হলো। নতুন বছরে টিকা তৈরি হলো, টিকা আসতে শুরু করলো এবং বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি, অর্থনীতির হালচাল কি এবং কোন দিকে যাচ্ছে, কোভিড পরিস্থিতিতে বা এই যে টিকা কার্যক্রম চলছে সেই পরিস্থিতির মধ্যে আমাদের ব্যবসায়ীরা কতটা ভবিষ্যৎমুখী পরিকল্পনা করতে পারছেন, দুর্বলতাগুলো কি, সমস্যাগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য দুজন ব্যবসায়ী নেতা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন শেখ মোহাম্মদ দানিয়েল। শেখ মোহাম্মদ দানিয়েল মূলত তৈরি পোশাক খাত, তথ্য প্রযুক্তি এবং ইন্স্যুরেন্স ব্যবসার সঙ্গে যুক্ত, এবং আমার ডানে রয়েছেন ব্যবসায়িক ফোরামের সাধারণ সম্পাদক এবং দেশের শীর্ষ ট্রেড বডি এফবিসিসির পরিচালক আবু মোতালেব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শেখ দানিয়েল, আপনার সঙ্গে কথা হচ্ছিল এর আগে, আমরা যখন কোভিড পরিস্থিতির মধ্যে আলোচনা করছিলাম, পরিস্থিতির নতুন মাত্রা যুক্ত হয়েছে এখন ভ্যাকসিন বাংলাদেশে এসছে এবং ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সব মিলিয়ে এখান থেকে আপনাদের কাছে কি মনে হচ্ছে? যদি আমরা দেখতে পাচ্ছি দেশে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে সেই অর্থে খুব একটা উৎসাহ নেই, যদিও এটি জীবনের সঙ্গে সম্পর্কিত। কেউ মনে করেন এটি আস্থাহীনতা নানান কারণে আছে, কিন্তু সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা আপনারা ব্যবসায়ীরা কিভাবে দেখছেন? কারণ আগের বছরটি গেছে পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে, এখান থেকে কোনো নিশ্চয়তার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আসলে ভ্যাকসিন এটা খুবই একটা, অফকোর্স এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, এই ইনভেনশনটা টাইমলি পাওয়া এবং আমাদের দেশে সুন্দরভাবে এই জিনিসটা আসছে এবং জনগণ পাবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। কিন্তু আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট আমাদের দেশে ভ্যাকসিন রোল আউটটা সুন্দরভাবে হওয়া, তার থেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হওয়া। এবং আপনি যেটা বললেন যে ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে, অনেক ধরনের ভয় আছে মানুষের মধ্যে কাজ করছে। আমরা কিন্তু একটা গ্লোবাল ভিলেজে থাকি, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কিন্তু একই জিনিস হচ্ছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে একসময় আমরা মনে করতাম আমাদের থেকে অনেক বেশি সভ্য, আমাদের থেকে বেশি শিক্ষিত, আসলে কিন্তু তা না। তাদের ওখানে কিন্তু একই সমস্যা ফেস করছে। আমেরিকাতে 100 মিলিয়ন ডোজেস তারা এক্সপেক্ট করছে রোল আউট করবে, কিন্তু এই ডোজটা রোল আউট করার জন্য পার্টিসিপেন্ট তো দরকার। এখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে, তারা কিন্তু তাদের দেশের ভ্যাকসিন নিজেরাই বিশ্বাস করতে পারছে না। তা আমরা, আমাদের জনগণ, আমাদের দেশের মানুষরা, তারপর আমি মনে করি অনেক বেশি এটার প্রতি আস্থা আছে এবং আমাদের দেশের করোনার হ্যান্ডলিংটা, গভর্নমেন্টকে আমি স্যালুট করি, ওনারা সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করেছে গিভেন আওয়ার লিমিটেড রিসোর্স। আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কম্পেয়ার করে দেখি, আমাদের রিসোর্স ডেফিনেটলি অনেক কম, কিন্তু ওই হিসেবে যেভাবে করে আমরা এগিয়ে এসছে সরকার এবং প্রাইভেট সেক্টর এজ ওয়েল, এটার কারণে আমাদের দেশে কিন্তু ইম্প্যাক্টটা অত খারাপভাবে হয়নি লোকাল মার্কেটের জন্য। কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু অনেক একটা প্রবলেমের ফেজ দিয়ে আমরা যাচ্ছি। আমরা অবশ্য মনে করি জুন জুলাইয়ের পর থেকে আমরা একটা ভালো কিছু পাবো, যেহেতু আপনার কোভিডের ভ্যাকসিনেশনটা রোল আউট হচ্ছে আমেরিকাতে, তারা ইউরোপে, ক্যানাডাতে, অল থ্রু আউট দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে। দ্য অনলি চ্যালেঞ্জেস ওয়েদার অর নট এই রোল আউটের সাথে পার্টিসিপেন্টসরা কি একসেপ্ট করবে নাকি ভ্যাকসিনেশনটাকে, এবং যদি করার পরে যেগুলো পোস্ট ভ্যাকসিনেশন যে ফর্মালিটিস আছে এগুলি যদি মেনটেন করা যায়, তাহলে মার্কেটসগুলি আবার রিওপেন হবে এবং আমাদের ইকোনমির জন্য এটা একটা মেজর বুস্ট হবে। আবু মোতালেব, আমি ওনার সাথে তাল মিলিয়ে বলছি যে আসলে আমাদের উপর মহান সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমত যে আমরা বাংলাদেশে, যে পৃথিবীর অন্যান্য দেশগুলো যেভাবে এটা ফেস করেছে সেই তুলনায় আমাদের হেলথ সেক্টর যেভাবে কাজ করেছে আপনারা দেখেছেন। প্রতিনিয়ত অনিয়ম এখানে আমরা প্রথম থেকেই দেখেছি। এখানে কার্য করতে গিয়ে আমরা অনেক দৃশ্যমান দেখেছি যে অনেকে জেলে যেতে হয়েছে, আমাদের এখানে দুর্নীতি হয়েছে। তারপরও ডাক্তাররা যতটুকু পেরেছে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমরাও যারা এইটার সাথে ফেস করেছি, আল্লাহর অশেষ রহমত আমাদের মন মানসিকতার দৃঢ় প্রত্যয় ছিল, যে কারণে অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেকেই, আমার বিশ্বাস যে 40 থেকে 50% লোক যারা
এটা হয়েছে, বাট অনুভব করেছে, ট্রিটমেন্ট করলে হয়তো টেস্ট করলে সে পজিটিভ হতো, বাট এই নানাবিধ কারণে সিম্পল ওষুধের মধ্য দিয়ে ধৈর্য ধারণ করে এখান থেকে বেরিয়ে এসছে। এটার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এত অনুকূল প্রতিকূল অবস্থা থাকার পরেও আমরা কিন্তু সেইভাবে এটার এটার যে 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 একটা শক্ত অবস্থান হওয়ার কথা ছিল, আমাদের অনেক লোক মরার কথা ছিল, আমাদের অনেক লোক হসপিটালাইজ হওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে সেই পরিমাণ আমরা সেদিকে যাইনি। আমাদের অধিকাংশ রোগী কিন্তু বাসায় থেকেই ভালো হয়েছে। তাই আমাদের মনোবল এখানে অনেক স্ট্রং ছিল বলেই আমরা বেঁচে গিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সকলকে সচেতন হতে হবে। সামনে আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে সরকার যেভাবে আমাদেরকে এগিয়ে এসছে, এর মধ্যে সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় আছে। ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর এবং বৃহৎ সার্কেলে যারা আছেন তারা যাতে এটা ওভারকাম করতে পারে, এর জন্য প্রণোদনার একটা ডিক্লারেশন দিয়েছে। সেটা আমাদেরকে একটা টনিক হিসেবে কাজ করেছে, একটা ম্যাজিক হিসেবে কাজ করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। কিন্তু পাশাপাশি আমাদেরকে মর্মাহত করেছে এর এর নিয়ম নীতি ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 20,000 কোটি টাকা আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টরের জন্য, ব্যবসায়ীদের জন্য এই অনুদানটাকে তিনি দিয়েছেন। বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা যারা ক্ষুদ্র মাঝারি সেক্টরের যারা এই ক্ষেত্রে আমরা যারা বিজনেস করি, আমরা যারা ব্যাংকের সাথে যারা ক্রেডিটে কাজ করি, তাদের মধ্যে খুব একটা বৃহৎ অংশের বিজনেসম্যান এটা পায় নাই। এর কারণ কি? কোলাটেরাল মর্গেজের বিষয় আছে, এর কারণ কি অনেকের অ্যাকাউন্ট আছে, ক্রেডিট নাই। লোনটা কিন্তু ওইভাবে আমরা সাস্টেইনেবলভাবে ক্ষুদ্র মাঝারি যারা প্রান্তিক যাদের পাওয়া উচিত তারা কিন্তু এটার ধারে কাছে যেতে পারেন। কেন যেতে পারে? তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার লোন নাই। আবার যাদের লোন আছে তাদের এই মর্গেজের তেমন একটা ব্যবস্থা নাই, এবং তাদের মাথার উপর তদবির করার মতো লোক নেই। এখানে আমাদের ব্যাংক ম্যানেজমেন্টেরও যারা কাজ করে, যাদের সাথে তাদের ভালো লিঙ্ক, তাদেরকে ডেকে দিয়েছে। যাদের সাথে লিঙ্ক নেই তারা এটা জানেই না। তো এই ক্ষেত্রে আমি মনে করি এই প্রণোদনাটা যদি সঠিকভাবে যদি ডিস্ট্রিবিউট হতো এবং প্রপার ক্ষুদ্র মাঝারি এবং প্রান্তিক নিম্ন লেভেলের বিজনেসম্যানরা যদি পেত, তাহলে সেক্ষেত্রে অনেক উপকৃত হতো। তা আমরা যা দেখছি বড়রা কিন্তু নিয়ে যাচ্ছে 30,000 কোটি টাকা নিয়ে যাওয়ার পরেও এই 20,000 কোটির মধ্যে থেকেও তারা হাত বাড়িয়ে নিচ্ছে। তো এই ডিস্ট্রিবিউশনটা আমার মনে হয় ঠিক নাই। আর এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই সময়ে, যে এই করোনাকালীন সময় পৃথিবীর 162 দেশ যদি আপনি দেখেন, সবাই কিন্তু ব্যবসায়ীদেরকে কোঅপারেট করার জন্য এগিয়ে এসছে। কিন্তু আমাদের এখানে আইন কানুনের যে সিস্টেমগুলো, এটা অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক। আপনি জলুভাই দেখেছেন যে আমরা পুরনো ঢাকার একটি বৃহৎ অংশ এখানে ব্যবসা করছি ক্ষুদ্র মাঝারি লেভেলের। আজকে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি। আজকে দেখেন ব্যাংকে এই করোনাকালীন সময়ে এক্সাইজ হিসেবে 3,000 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। আজকে আমাদের ইনকাম ট্যাক্স যেভাবে দেওয়ার কথা তার চেয়ে বেশি নিয়ে যাচ্ছে, প্লাস অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের জন্য আগে কিন্তু প্রতিনিয়ত চিঠি দেওয়া হতো না, এখন কিন্তু চিঠির পর চিঠি দেওয়া হচ্ছে। এই যে প্রেশার, এরপর আমাদের দেখেন ট্যাক্সের ব্যাপারে আমাদের অধিকাংশ ইম্পোর্টাররা, আজকে ইম্পোর্টারদেরকে যেখানে প্রণোদনা দেওয়া হচ্ছে, ইম্পোর্টারদেরকে যে সুযোগ সুবিধা করে দেওয়া উচিত আমাদের কাস্টমসে, আমাদের পোর্টে, কিন্তু আপনি জেনে দেখবেন এই মার্চ থেকে যখন শুরু হলো, এই জুন জুলাইয়ের পর থেকে প্রত্যেকটি ইম্পোর্টার পথে বসে গেছে। এর কারণ হচ্ছে এই 2012 সালের আইনে এখানে বলা হয়েছে আগে এইচএস কোড দেখে আমাদের স্ল্যাব দেওয়া হতো 5%, 10%, 20% আমরা ট্যাক্স তারা নির্ধারণ করতেন। এখন দেখা যাচ্ছে কোনো কারণে যদি ফাঁকফোকর পাচ্ছে, এবং এই ফাঁকফোকরটা এই চিটাং পোর্ট থেকেই বিভিন্ন পোর্ট থেকেই করে দেওয়া হচ্ছে ইম্পোর্টারদের ক্ষেত্রে, তাদের ভুল খুঁজে বের করা হচ্ছে। ভুল খুঁজে বের করে এনে সেখানে এইবার 2012 সালের আইনে একটি কালো আইন ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটার তীব্র প্রতিবাদ আমরা বিসিসিআই থেকেও করেছি, বিজনেস লেভেল থেকেও আমরা করেছি, কিন্তু সেটা কর্ণপাত করেনি এনবিআর। সেখানে আগে ছিল কেউ যদি দুর্নীতি বা কেউ যদি ভুল ইনফরমেশন দিলে এটা যদি প্রমাণিত হয়, সেখানে 100% পর্যন্ত তারা লোড দিয়ে এটাকে ধার্য করে নিয়ে নিতেন। এইবার করা হয়েছে ন্যূনতম 200 থেকে 400
পার্সেন্ট পর্যন্ত তাকে ভর্তুকি দিতে হবে। সেই ক্ষেত্রে প্রায় ইম্পোর্টার পুরনো ঢাকা হচ্ছে এখানে মাদার অর্গানাইজেশন, এখান থেকেই ব্যবসা শুরু হচ্ছে। আপনি ছোটোখাটো ইন্ডাস্ট্রি এখান থেকেই গ্রো আপ করেছে, প্লাস্টিক বলেন, কেমিক্যালস বলেন, বস্ত্র বলেন, আদার বিভিন্ন ছোট মিডিয়াম এন্টারপ্রেনার্সগুলো এখান থেকে গড়ে উঠেছে। আপনি দেখেন আমাদের স্যানিটারি মার্কেট, আমাদের নবপুর ইলেকট্রনিক গুডস, আমাদের ইমিটেশন জুয়েলারি সব কিন্তু পুরনো ঢাকার থেকে সারা বাংলাদেশ লিড হচ্ছে। প্রত্যেকটি ইম্পোর্টার এই করোনাকালীন সময় এই আইনের সূত্র ধরে তাদেরকে যেভাবে নাজেহাল করা হচ্ছে, আপনি জিলুভাই যদি খবর নিয়ে দেখেন চিটাগাং পোর্ট, মংলা বন্দরে আপনি খবর নিয়ে দেখলে জানতে পারবেন যে প্রত্যেকটি ইম্পোর্টারকে অতিরিক্ত লোড দিয়ে জরিমানা নিয়ে 200 জায়গায় 400% ট্যাক্স নিয়ে পথে বসিয়ে দেওয়া হচ্ছে। যেখানে করোনাকালীন এই ব্যবসায়ীদের হেল্প করার কথা, সেখানে হেল্প তো দূরের কথা, তাদেরকে পথে বসে দেওয়া হচ্ছে। প্লাস ট্যাক্সের নামে, ভ্যাটের নামে, এবং আজকে যে ভ্রমণ আদালতের নামে, আজকে ভেজাল প্রতিরোধের নামে যেভাবে আজকে এই পুরনো ঢাকার বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে আপনি খবর নিয়ে দেখেন, নবপুরের ইলেকট্রনিক্স মার্কেট আজকে র্যাবের অভিযান, একজন ম্যাজিস্ট্রেট এসে পরিবেশের নাম দিয়ে টাক্স, ওই যে আপনার ওই যে বিভিন্ন টাস্ক ফোর্সের নাম দিয়ে তারা এসে রাতারাতি ওই নকল মাল ধরতে গিয়ে জেনুইন ব্যবসায়ীদেরকেও ধরে ফেলা হচ্ছে, এবং তাদের এখানে পার্সেন্টেজ পায় বিধায় তারা অগাতরে, যেখানে আমাদেরকে হেল্প করা উচিত এই সময় ব্যবসায় করোনাকালীন সময়, আমাদের প্রত্যেকেরই মেরুদণ্ড কিন্তু এখন ভেঙে গেছে ব্যবসায়ীদের। আমরা এখন অনেকেই ঠিকভাবে বাড়ি ভাড়া দিতে পারছে না, অনেকে কর্মচারীর বেতন দিতে পারছে না, অনেকে ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে বিদ্যুতের বিল, গ্যাসের বিল দিতে পারছে না। সেখানে এই বাড়তি চাপে আজকে অনেকের পিঠ ওয়ালে ঠেকে গিয়েছে। আমরা কোথায় যাব, কার কাছে বলবো, প্রতিনিয়ত বলছি, কিন্তু কেউ আমাদের এই কথাগুলো শুনছে না। আপনি জেনে অবাক হবেন, এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমরা পুরনো ঢাকার ব্যবসায়ীর ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্টে নেওয়া হয়েছে, এবং হাইকোর্ট তাকে শোকজ করে রায় দেওয়া হয়েছে এই কাজ থেকে বিরত থাকার জন্য। কিন্তু এই কাজ কিন্তু এখনো থেমে নাই, প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। আজকে একটা হোটেল মালিক এই করোনাকালীন সময় 4 মাস তারা কোনো ব্যবসা করতে পারেনি। তাদের নিজেদের চলার মতন অবস্থান অনেক ক্ষেত্রেই বিচলিত হয়ে গেছে, কিভাবে তারা চলবে। যখনই স্টার্ট করেছে, আপনি খবর নিয়ে দেখেন এই হোটেলগুলোতে সামান্য একটা ওই যে ডিম, একটা হাঁসের ডিম বা মুরগির ডিমে ময়লা কেন, এইটার জন্য 3 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে, বিভিন্ন কারণে অকারণে। এইভাবে যদি এই আনসাপোর্ট করা হয়, তাহলে ওদের ভবিষ্যতে আমাদের খুব কষ্টের দিকে যেতে হবে ব্যবসায়ী। শেখ মোহাম্মদ দানিয়েল, আপনি শুনছিলেন এবং এখানে প্রণোদনা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে উনি ওনার অবজারভেশন করছিলেন, এবং কম বেশি যেহেতু আপনি নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, এইসব বিষয়ে আপনি অবহিত সমস্যাগুলো। সো আপনার কোনো অবজারভেশন ওনার বক্তব্যের প্রেক্ষিতে থাকলে। একটা খুব ইন্টারেস্টিং কথা যেটা আই লাইক টু এগ্রি অ্যাবসলিউটলি, হচ্ছে ব্যাংকের যে বিষয়টা। ব্যাংক কিন্তু হচ্ছে একটা সবথেকে বড় ট্রেড ফ্যাসিলিটির। ব্যাংক ইকোনমির চাকা কিন্তু ব্যাংকের হাতেই মেইনলি, তারাই এটাকে নাড়ায়। তো আপনি যদি দেখেন এই প্রণোদনা কিন্তু খুবই সুন্দরভাবে সরকার কিন্তু দিয়েছে অন টাইম, এবং ওই সময়টার মধ্যে যদি আমরা প্রণোদনা না পেতাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে না পেত, তাহলে 44 লাখ ওয়ার্কারের কিন্তু খুবই একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন, সারা দেশে কিন্তু এই প্রবলেমটা ছড়ায় যেত। তো এই প্রণোদনা কিন্তু অন টাইম দিয়েছে, কিন্তু প্রণোদনা অন টাইম দেওয়ার সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হয়েছে, গভর্নমেন্ট এটা ম্যান্ডেট করে দিয়েছে যেন এই টাকাটা ডাইরেক্টলি আপনার আমাদের ওয়ার্কার ভাই বোনদের কাছে পৌঁছায় দেওয়া হয় থ্রু মোবাইল ব্যাংকিং। আনফর্চুনেটলি এটা যদি ব্যাংকের রেগুলার প্রসেসে দেওয়া হতো, তাহলে আমি মনে করি না, যেরকম উনি বললেন যে বাকি যে এটা 5,000 এবং পরে 3,000 এটার কথা বলছে, এটা কিন্তু সাকসেসফুলি হয়েছে, কিন্তু অন্য যে প্রণোদনার যেগুলি স্টেপ আছে এগুলি কিন্তু মেজরিটি ইন্ডাস্ট্রি কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু সরকারের ব্যাকফল কারণে না, এটা কিন্তু ব্যাংকিং সেক্টরটা যেভাবে করে এখন হয়েছে এটার কারণে। আমরা যদি একটু ছোট একটা স্টোরি, যদি ইফ ইউ অ্যালাউ মি, আমি এই স্টোরিটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি সবসময় আমার মুরব্বীদের থেকে জিজ্ঞেস করি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে শুরু হয়েছে, কিভাবে, হোয়াট ইজ দ্য সাকসেস বিহাইন্ড ইট। তো মিস্টার মুস্তফা গোলাম কুদ্দুস, উনি আপনার ড্রাগন সোয়েটারের এমডি এবং ইজ দ্য পাইনিয়ার সোয়েটার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। উনি আমাকে সবসময় একটা কথা বলে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে সাকসেসের রিজন হচ্ছে 3 ব্যক্তি। আমি বলি কে? তো বলে ফার্স্ট হচ্ছে এন্টারপ্রেনার, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে ব্যাংকার। তো উনি সবসময় বলে ব্যাংকার, উনি কিন্তু ব্যাংক বলে না।
তো ব্যাংকার ব্যাংকার বলে, তো আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম ব্যাংকার কেন বলেন, বলে যে কিছু ব্যাংকার ছিল সব পদে, এমডি থেকে শুরু করে এসপিও পর্যন্ত কিছু ব্যাংকার ছিল যারা ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করতো, ইন্ডাস্ট্রি পেরেলসগুলি বোঝার চেষ্টা করতো। আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যে ব্যাংকে, হ্যাঁ এখনো আছে, নাই এরকম না, অনেক ভালো ভালো ব্যাংকার আছে, আমার বন্ধু আছে যারা ব্যাংকে আছে, ওরা ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে চায়, অনেক মুরব্বীরা আছে ওরা কিন্তু ইন্ডাস্ট্রির ব্যাপারে ভালো জানে বুঝে, কিন্তু অনেক ক্ষেত্রে এমন কিছু ব্যাংকার আছে যারা কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রি হিসেবে গুনে না, ওরা প্রথমেই ধরে নেয় ইন্ডাস্ট্রির সবাই চোর, সবাই খারাপ। সরি, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আই ফেস ইট অন এ রেগুলার বেসিস। আমার যারা অন্যান্য বন্ধু বান্ধবরা আছে এই ইন্ডাস্ট্রিতে, তারা একই জিনিস ফেস করে। আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাবো, আমরা ফ্যাক্টরিতে থাকবো, আমরা বাইরের কাছে মার্কেটিং করবো, আমাদের ইনস্টেড 90% সময় যদি আমাদের ব্যাংকে থাকতে হয়, একটা এলসি ব্যাক টু ব্যাক এলসির জন্য যদি ব্যাংকে যেতে হয়, দ্যাট মিনস ওই টাইমটা আমি যদি ফ্যাক্টরিতে দিতাম তাহলে আমার প্রোডাক্টিভিটি কোথায় থাকতো, আমার এফিসিয়েন্সি কোথায় থাকতো। আমি যদি ওই সময়টা আমার বায়ার হান্টিং করতাম তাহলে কত নতুন বায়ার আমি আনতে পারতাম। এই জায়গায় কিন্তু একটা ওয়েস্ট হচ্ছে। ব্যাংকের ভিতরে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে, ব্যাংকারদেরকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে, আমাদের পেরেলস কি আছে এটা বুঝতে হবে। আমরা কিন্তু লোকাল মার্কেটের সিচুয়েশন থেকে বেশি আমরা ডিপেন্ডেন্ট অন ফরেন মার্কেট। আমার দেশে আজকে কোন পলিটিশিয়ান কি বলছে তার থেকে বেশি আমি কিন্তু ফলো করি ফেডারেল রিজার্ভের চেয়ারে এসে কি বললো। আজকে উনি এসে বললো যে আমেরিকান ইকোনমি ডিপেন্ডস অন দ্য ভ্যাকসিন অ্যান্ড অন দি প্যান্ডেমিক। তা এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ তার ইকোনমি উপরে বেস করে আমার এক্সপোর্ট। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ব্যাংকারদেরকে বুঝতে হবে। যখন বায়ার বলে আমি তোমাকে এলসি দিতে পারবো না, আমি তোমাকে কন্ট্রাক্ট দিব, আমার ব্যাংকাররাও বুঝতে হবে যে এটার উপরে কিন্তু গ্লোবাল এখন ইন্টারন্যাশনাল ট্রেডটা কিন্তু ওই দিকে যাচ্ছে। সেকেন্ড একটা জিনিস যেটা আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, প্রি কোভিড আমাদের কিছু অ্যানালিসিস রাখতে হবে। যে প্রি কোভিড কিন্তু গার্মেন্টসে অলরেডি আমাদের নেগেটিভ একটা ট্রেন্ড ছিল, আপনার মেশিনারি ইম্পোর্ট, ক্যাপিটাল মেশিনারি গত 15 বছর প্রথমবারের মতো আমাদের নেগেটিভ গ্রোথ হয়েছিল প্রি কোভিড, গত বছর জানুয়ারি মাসে। হোয়াট ডাজ দ্যাট টেল আস? দ্যাট টেলস আস দ্যাট প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এবং এটা আরেকটা আপনাকে উদাহরণ দেই, রিয়ালিটি কিছুদিন আগে আমরা দেখলাম ব্যাংকে এখন এক্সেস লিকুইডিটি আছে। তাহলে ব্যাংকে যে জায়গায় এই ইন্ডাস্ট্রিতে এখন ইনভেস্টমেন্টের দরকার, আমরা মাত্র রানা প্লাজার কোল্যাপসের পরে এত কোটি কোটি টাকা খরচ করে, ডলার খরচ করে আমরা বাংলাদেশে এখন ওয়ার্ল্ডের সব থেকে বেশি গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে আছে। তাহলে এগুলির জন্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়েছে। ফার্দার আমাদের এখন ইনভেস্টমেন্ট দরকার, যেহেতু আমাদের কোভিডে একটা ম্যাসিভ আমরা পিছনে পড়ে গেছে, আমাদের কিন্তু নেগেটিভ গ্রোথ হচ্ছে, আমরা কিন্তু অলমোস্ট 16% এক্সপোর্ট আমাদের নেগেটিভ গ্রোথ এই গত বছর 16%। ইটস নট আ ম্যাটার অফ জোক। আমাদের ইম্পোর্ট কিন্তু কমেছে বাই 8%, কিন্তু আমাদের এক্সপোর্ট কমেছে বাই 16%। আমরা যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড না হতে পারি তাহলে আমাদের দেশ, যেহেতু আমাদের অনেক ইম্পোর্ট, আমাদের ব্যালেন্স অফ ট্রেড নেগেটিভ যদি হতে থাকে তাহলে কিন্তু ইভেন্চুয়ালি দিস উইল ব্রিং আ ম্যাসিভ ডেফিসিট টু আওয়ার ইকোনমি। এই জায়গায় ব্যাংকারদের একটা সিরিয়াস রোল আছে, কারণ আমি মনে করি সরকার আমাদের যে কোনো সমস্যায়, সরকার সবসময় এগিয়ে আসছে, সরকারের প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু এগিয়ে আসছে। হাউএভার আমাদের এখন ব্যাংকের ভাইদের একটু রিকোয়েস্ট থাকবে যে ব্যাংকের ভাইরাও যেন আমাদেরকে বুঝে, আমাদের ইন্ডাস্ট্রি পেরেলসগুলি বুঝে, আমাদের অ্যাডভান্টেজেসগুলি বুঝে, আমরা থাকলে ইকোনমিতে আমাদের কন্ট্রিবিউশনটা কি আছে এটা বুঝে। এটা বুঝলে কিন্তু ইনশাল্লাহ আমরা আবার প্রি কোভিড আমরা ওই পর্যায়ে চলে যাব যেখানে আমরা প্ল্যান করতে পারবো যে নট অনলি $50 বিলিয়ন, বাট আমরা প্ল্যান করতে পারবো ফর দ্য নেক্সট 100 and $150 বিলিয়ন। যে মিস্টার আবু মোতালেব, আপনি অনেকগুলো সংকটের কথা বলছিলেন এবং এই সংকট নিয়ে আপনারা অনেকেই বহুদিন ধরে কথাবার্তা বলছেন, সংশোধিত হচ্ছে না, কিন্তু এরপরও অনেকেই দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের ইকোনমি একটু বুমিং এগিয়ে যাচ্ছে এ কথা সবাই বলছেন, এরকম সার্টিফিকেট আন্তর্জাতিক মিলছে। তো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ইকোনমির বা বাংলাদেশের বিজনেস সেক্টরের জন্য সবচাইতে শক্তির জায়গা কোনগুলো আপনি মনে করেন এবং সবচাইতে দুর্বলতার জায়গা কোনগুলো, সংকটের জায়গা? শক্তির জায়গা মাননীয় দেশের প্রধানমন্ত্রী চাচ্ছেন ব্যবসায়ীরা এগিয়ে যাক, এবং ওনার এই মনোভাবের কারণে কিন্তু আজকে যেটুকু আমরা এগিয়ে এসেছি প্রাইভেট সেক্টর থেকে, আমাদের নিজ উদ্যোগে, আমাদের নিজের মনোবলের মধ্য দিয়ে। আজকে ওনার এই চিন্তা চেতনাকে যদি যারা এটাকে সাস্টেইন করার জন্য, যেমন এসএমই ফাউন্ডেশন রয়েছে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টরের জন্য, এসএমই ফাউন্ডেশনকে কার্যকরী করতে হলে এখানে লোকবলের প্রয়োজন রয়েছে, এখানে ফান্ডিংয়ের প্রয়োজন রয়েছে, এখানে নীতি নির্ধারণের প্রয়োজন রয়েছে,
আজও পর্যন্ত আমি আজকে 20 বছর যাবত এই এসএমইর জন্য কাজ করছি। আসলে এসএমইর মূল সংজ্ঞাটা কি এখনো পর্যন্ত আমাদেরকে কিন্তু ক্লিয়ার করে কেউ বলতে পারছে না। আজকে দেখেন এই প্রণোদনার মূল যে 20,000 কোটি টাকা যে এসছে, এটা উচিত ছিল এসএমই ফাউন্ডেশনের মধ্য থেকে বেসিক যে স্টেক হোল্ডারগুলো আছে, আমাদের এই বিসিসিআইভুক্ত অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের সাথে কথা বলে লিস্ট নিয়ে যদি রিয়েল যদি ফ্যাক্টটা তারা রিয়েল যদি কার্যকরী করতে চেত, যে যারা মূলত ইফেক্টেড, তাহলে এই এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমাদেরকে ইনভলভ করে, অ্যাসোসিয়েশনগুলো চেম্বারগুলোকে ইনভলভ করে যদি আলোচনার মাধ্যমে যদি আমরা একটা লিস্ট করতে পারতাম কারা রিয়েলি ইফেক্টেড, কারা এটা পাওয়া উপযুক্ত, এইটা একটা লিস্ট করে এই নীতি নির্ধারণের মধ্যে যেটা এটা থাকতো, তাহলে বেসিক্যালি যারা এটার প্রাপ্য, যাদের পাওয়া উচিত, সেই সমস্ত লোকদের কাছে গেলে, সেই সমস্ত ব্যবসায়ীদের কাছে গেলে ইকোনমি আরও গ্রো করতে এই অবস্থার মধ্যে। তো আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে এই বিষয়গুলো নীতি নির্ধারণের ব্যাপারে যদি কঠোর হন এবং নীতি নির্ধারণের অনুযায়ী যদি আমরা কাজটা করতে পারি, এই ডিস্ট্রিবিউশন যদি করতে পারি, তাহলে আমরা প্রান্তিক লেভেল এসএমইর সাথে যারা সম্পৃক্ত ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা, এতে আমরা বেনিফিট হব। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী মন খুলে দিচ্ছে, কিন্তু প্রপারলি যারা পাওয়া উচিত তারা পাচ্ছে না, এক শ্রেণীর লোকরাই পাচ্ছে। করাপশন কতটা মানে আপনাদেরকে এইখানে এসএমই কে বা প্রাইভেট সেক্টরকে কতটা প্রভাব, ন্যাচারালি নেতিবাচক প্রভাব আমি ফেলছে বলে বলেছি মনে হয়? যে জিল্লুর ভাই, এখানে করাপশন বলতে ওই ধরনের করাপশন আমি বলবো না। এখানে হচ্ছে যাদের আত্মীয়তার জোর আছে, যাদের সাথে চেনা জানা আছে, আমাদের এই ব্যাংকিং সেক্টরও এই অবস্থাগুলো বিরাজ করছে। আজকে দেখেন আমরা ওই দোকান মালিক সমিতির পর্যায়ে 2,000 কোটি টাকা আমাদের হেলাল সাহেব আইএফএসসি ব্যাংকের সালমান ভাইয়ের সাথে আলোচনা করে এখানে একটা সিস্টেম করে 2,000 কোটি টাকা দেওয়ার জন্য তারা এই প্রণোদনা এনে দিয়েছে, কিন্তু টাকাগুলো কিন্তু ডিসবার্স হচ্ছে না। কে নেবে, কিভাবে নেবে? তো এই যে বিষয়গুলো, যারা অনেকের ট্রেড লাইসেন্স নাই, অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, টাকাগুলো ওইভাবে পড়ে আছে ব্যাংকে, কিন্তু এখন অনেক ইকুইটি মানি পড়ে আছে, কিন্তু কেউ নিচ্ছে না। তো এই যারা নেওয়ার মতো যাদের প্রয়োজন, তারা কিন্তু জানছে না কোথায় যাবে, প্রপার জায়গাটা কোথায়। তো এই ফাংশনাল জায়গাগুলো, যেমন আমাদের অ্যাসোসিয়েশনগুলো যদি অ্যাক্টিভ করে দেওয়া হতো, আমাদের এসএমই ফাউন্ডেশনকে যদি অ্যাক্টিভ করে দেওয়া হতো, ব্যাংকগুলো যদি তৎপর হতো, অ্যাসোসিয়েশনগুলোর সাথে যদি মিটিং করতো যে ভাই আমরা এই ব্যাপারে আপনাদের হেল্প করতে চাই, এসএমই লোনের ব্যাপারে হেল্প করতে চাই। এখন এসএমই লোনের যে ইন্টারেস্ট, আপনি 10 লাখ 20 লাখ টাকা দেবে, 4 বছরে পরিশোধ করতে হবে, প্রতি মাসে এত টাকা দিতে হবে। 20 লাখ টাকার এগেইনস্টে যদি প্রতি মাসে 30-40 হাজার টাকা করে দেওয়া হয়, তাহলে একটা লোকের পক্ষে বিজনেস করে আর্ন করে দেওয়াটা সম্ভব না। এটাকে যদি সহজ করে নির্ধারণ করে যদি দেওয়া হতো, টাইমটা বাড়িয়ে দিয়ে 4 বছরের জায়গায় 10 বছর 12 বছর করে দেওয়া হতো, সেখানে মাত্রাটা কমিয়ে দিলে, তাহলে একটা লোকের পক্ষে এই টাকাটা নিয়ে অ্যাভেল করে দিয়ে দেওয়ার মতো উদ্যোক্তা আমাদের বাংলাদেশের অনেক রয়েছে নিম্ন পর্যায়ে, কিন্তু আমরা তাদেরকে ইউটিলাইজ করতে পারছি না। তারা কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতার পরেও ব্যবসা করে যাচ্ছে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, আমাদের পুরনো ঢাকার ব্যবসায়ীরা আজ থেকে 30 বছর আগে এইখান থেকেই ছোট ছোট ইন্ডাস্ট্রি শুরু হয়েছে প্লাস্টিকের। যেমন আমাদের ওই যে কামরাঙ্গীর চর, ইসলামবাগ, এগুলো প্রভিডেন্ট জায়গা। এই ইসলামবাগ থেকে আজকে জসিমবাগের মতো জায়গায় বেঙ্গল ইন্ডাস্ট্রি এখান থেকে স্টার্ট করে আজকে এত বড় জায়গায় এসছে। এরকম অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এখান থেকে আজকে এই জায়গায় এসছে। তখন আমরা কিন্তু ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতাম। তখন আমাদের কাছ থেকে 20-25 বছর আগে পরিবেশের ছাড়পত্র দেওয়া হতো, আমাদেরকে ফায়ার লাইসেন্স দেওয়া হতো। এখন কালের ক্রমে বিভিন্ন সময় এখানে দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, যেখানে খুশি ওখানে হতে পারে। আপনি যেখানে নিয়ে যান, ইকোনমিক জোন নিয়ে যান, ওখানে তো ট্রান্সমিটার বাস্ট হতে পারে। এই সমস্ত অ্যাক্সিডেন্টের কারণে, 2-4টা বিচ্ছিন্ন ঘটনার কারণে এই সমস্ত জায়গায় আমাদেরকে কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে। একটা পর্যায়ে কিছু কমপ্লায়েন্স তো মেইনটেইন করতে হবে। কমপ্লায়েন্স যে আমি করব, আমাকে তো সুযোগটা দিতে হবে। যেমন মনে করেন আজ থেকে 20 বছর আগে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদেরকে হাইকোর্টের একটা অর্ডারের মধ্য দিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয় না। তারপরে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স দিয়ে করে আসছি। একটা পর্যায়ে করে আস্তে আস্তে এখানে ছোট ছোট জায়গা ছিল, নিচে ফ্যাক্টরি করে
বাসাবাড়ি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই বাণিজ্য মন্ত্রণালয় বলেন, এসএমইর ফাউন্ডেশন বলেন বা সিটি কর্পোরেশন বলেন, কি কিন্তু আমাদেরকে বাধা দেয় নাই। এটা কিন্তু পর্যায়ক্রমে বাড়তে 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 একটা জায়গা, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল, কমার্শিয়াল জোন ছিল পুরনো ঢাকার ম্যাক্সিমাম জায়গা, এগুলো না আবাসিক হয়েছে, ইন্ডাস্ট্রি কাম আবাসিক, নিচে ফ্যাক্টরি প্রত্যেকে ভাড়া দিচ্ছে, কেউ কেউ নিজে করছে, এটা কিন্তু কেউ আর বাধা দেয়নি। পর্যায়ক্রমে দুইটা একটা ঘটনা, নিমতলির ঘটনার পর এগুলোতে দৃষ্টি এসছে যে এটা এখন করা যাবে না, এটা রিলোকেটেড করা হবে। নিমতলির ঘটনা আজ থেকে 12-14 বছর আগের কথা বলছে। নিমতলির ঘটনার পর ঠিক আছে আমাদেরকে জায়গা দেওয়া হবে। এই 14 বছর যাবত আমরা জায়গার কথা শুনতে শুনতে এই পর্যন্ত আসছি। এখন শুনছি গভর্নমেন্ট শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে আমাদেরকে মুন্সিগঞ্জে জায়গা দেওয়া হবে, এটা দৃশ্যমান হবে আগামী 2 বছরের মধ্যে। এইটা কিন্তু আমরা গত 12 বছর যাবত শুনে আসছি। কিন্তু এইখানে কিন্তু এই আপনার ট্রেডের গতি কিন্তু থেমে নাই। আজকে যেখানে ইম্পোর্ট হতো কেমিক্যালের, সেই সময় মনে করেন 10%, এখন ইম্পোর্ট গিয়ে দাঁড়িয়েছে 50% লোক, 50% লোক ইম্পোর্ট করছে। যখন আগে দোকান ছিল 100, এখন সেটা পর্যায়ক্রমে কালক্রমে এখন দোকান হয়েছে 1000। এটা কিন্তু কেউ বাধা দেয়নি। ট্রেড লাইসেন্স আমরা নিচ্ছি, ব্যবসা করছি, ফায়ার লাইসেন্সও নিচ্ছি। এখন হট করে আপনার ফায়ার লাইসেন্স বন্ধ করে দেওয়া হলো। হুট করে আপনার এই যে গত 2 বছর আগে, 1-1.5 বছর আগে চকবাজারের অগ্নিকাণ্ড উঠলো, দেখেন এইখানে কি করেছে। অগ্নিকাণ্ডের ফলে যে ঘটনাটা ঘটেছে, ট্রান্সমিটার বাস্ট হয়ে অগ্নিকাণ্ড হয়েছে। পরে এটাকে রূপান্তরিত করা হলো, এইটা আগুনটা লেগেছে কেমিক্যালের কারণে। কেমিক্যালের কারণে হওয়ার ফলে সিটি কর্পোরেশন কেমিক্যালের কোনো লাইসেন্স রিনিউয়াল দিচ্ছে না। পাশাপাশি ধার্য পদ্ধতি হিসাবে একটা গ্রোথ ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, যেটা আজকে বাংলাদেশের ছাড়িয়ে আজকে যার এক্সপোর্ট হচ্ছে 1000 কোটির উপরে আজকে এক্সপোর্ট হচ্ছে আমাদের প্লাস্টিকের। এবং প্লাস্টিকের কনজামশন একটা সময় ছিল বছরে 2-4 কেজি, আজকে কিন্তু 7-8 কেজি, যেখানে ইউরোপ আমেরিকায় 120 কেজি 30 কেজি ইয়ারলি তাদের কনজিউম হচ্ছে। সেখানে কিন্তু প্লাস্টিক শিল্পটা আজকে কোথায় গিয়ে আসছে। এইখানে এটার সিংহভাগ কিন্তু আমাদের এই ওল্ড ঢাকায়। এখানে দেখেন হুট করে ঘটনা ঘটলো কেমিক্যালের কারণে, ওটার পাশাপাশি আমার প্লাস্টিকের ধার্য পদার্থ বলে আজকে 2 বছর যাবত আমাদের রিনিউয়াল বন্ধ করে দেওয়া হয়েছে। তা আমরা এত প্রতিকূল অবস্থার মধ্যে জিল্লু ভাই, পাশাপাশি আপনি এখানে লেবার কোর্টের ঘটনা এসছে করোনাকালীন আগে, ওই ঘটনাকে, ওই যে দুর্ঘটনাকে কেন্দ্র করেই লেবার স্ট্রং করে দেওয়া হলো। লেবারের সার্টিফিকেট নিতে হবে, এইটার জন্য করেন তদবির করতে গেলে দেন টাকা পয়সা, তারপর লাইন জাইন করেন, যার পলিটিক্যাল সোর্স আছে সে পাচ্ছে, যার সোর্স নাই সে পাচ্ছে না। তা আমার দোষটা কোথায়? আমি 50টা কর্মী নিয়ে আমি ইন্ডাস্ট্রিটা করেছে, আমি এখানে ইকোনমিতে গ্রোথ আমার এখানে জব ক্রিয়েট করতেছে, আমি ইকোনমিতে আমার একটা কন্ট্রিবিউশন আছে। উইদাউট ব্যাংক লোন, উইদাউট গভর্নমেন্ট ফেসিলিটি ছাড়া আমরা পুরনো ঢান থেকে এই জিনিসগুলো করছি। আজকে এখানে রিলোকেটের নামে আমাদের রিলোকেশন করা হবে 2 বছর পরে। 2 বছর পরে যদি রিলোকেশন করা হয়, তার আগেই আমাদের সমস্ত আজকে ফায়ার লাইসেন্স বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার ট্রেড লাইসেন্স বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের পরিবেশ তো পাই না। তো এই ইন্ডাস্ট্রিগুলো কোথায় যাবে? এত ঝুর ঝামেলার মধ্যে ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করবে, ট্রেড কিভাবে গ্রো করবে? তারপরেও কিন্তু জিল্লু ভাই আমরা থেমে নাই, আমাদের থেমে গেলে তো চলবে না, থেমে গেলে তো হেরে গেলেন। আমরা অর্থনীতিতে কন্ট্রিবিউট করেই যাচ্ছি, জব ক্রিয়েট করেই যাচ্ছি। থেমে গেলে তো হেরে যাবেন। মিস্টার দানিয়েল, আপনি শুনছিলেন, এবং একজন এই তরুণ উদ্যোক্তা হিসেবে, তরুণ প্রজন্মের একজন ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের ইকোনমির আসলে স্ট্রেংথের জায়গা কি কি এবং দুর্বলতার জায়গা কিছু? মিস্টার মোতালেব নানা রকমের সেক্টর নিয়ে বলছিলেন, এবং যে তিনি যেহেতু ব্যবসায়ী নেতা, সবার কথাই তাকে জানেন এবং বলতে হয়, এবং আপনিও একাধিক রকমের নানান রকমের ব্যবসার সঙ্গে যুক্ত। আপনার কাছে কি মনে হয় যে আসলে আমি, এবং এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে হ্যাঁ, আমরা নিজেরা ভেতর থেকে বলছি বটে, আবার আর্তনাদও আমরা শুনতে পাচ্ছি, বাইরের থেকে সার্টিফিকেট মিলছে বটে, আবার পাল্টা অন্য রকমের নেগেটিভ কথাবার্তা আমরা শুনতে পাই। অনেক রকমের দুর্বলতা আমরা বাংলাদেশের, যেমন এখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি, এখানে ওয়ান স্টপ সার্ভিস সেই অর্থে পাওয়া যায় না। ব্যাংকিং সেক্টরের দুর্বলতার কথা আপনারা নিজেরাই উল্লেখ করছিলেন, সিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করে না, এখানে করাপশন ইজ এ বিগ ইস্যু হিয়ার। সো সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখেন, লেটস স্টার্ট উইথ দ্য স্ট্রেংথ। আমাদের বাংলাদেশের ইকোনমির স্ট্রেংথ,
সব থেকে বড় স্ট্রেংথ আমি মনে করি এই মুহূর্তে হচ্ছে আমাদের একটা সাস্টেইন পিরিয়ড ধরে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আছে। এটা হচ্ছে সব থেকে বড় স্ট্রেংথ ইন দ্য সেন্স দ্যাট আমাদের এখন ওই রাস্তায় আগুন দিয়া Is this a positive stability or negative it is stability? irrespective of that, irrespective of political culture and landscape, amra what we find is that there is no violence on the street. As an investor, আপনার foreign investorরা যদি বাংলাদেশে যখন আসে, আমি আমার ফ্যাক্টরি হচ্ছে ইপিজেড এর ভিতরে, এবং আমি বিভিন্ন ফরেন ইনভেস্টরদের সাথে আমার ডিউ টু অ্যাসোসিয়েশনের কাজে দেখা হয়। তো ওনাদের যে খুশিটা বাংলাদেশে, যে ওনারা বিভিন্ন দেশের থেকে কিন্তু এখন গুটিয়ে কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে, শ্রীলঙ্কার থেকে, চায়নার থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে আসছে। এটা আসছে ওনাদের কিন্তু প্রথম একটা জিনিস হচ্ছে ওরা এখানে একটা স্টেবিলিটি পায়। স্টেবিলিটি গত 10-12 বছর ধরে কিন্তু একটা স্টেবিলিটি আছে, রাস্তায় আগুন ধরছে না, এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে না, এবং আগুন ধরলেও বাংলাদেশে একটা জিনিস আছে, এক্সপোর্টের গাড়ি কিন্তু কেউ আগুন দেয় না, যেই ক্ষমতায় থাকুক না কেন এক্সপোর্টের গাড়ি কেউ আগুন দেয় না। এই কারণে একটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভ ইটস এ গুড প্লেস টু ইনভেস্ট, যে পলিটিক্যাল একটা স্টেবিলিটি আছে এই অঞ্চলে। পলিটিক্যাল স্টেবিলিটি থাকা একটা বিশাল ব্যাপার। আপনি যদি এখন ইন্ডিয়াতে দেখেন কি হচ্ছে, ফার্মার্সরা কি করছে, কিভাবে রাইটিং করছে, কি হচ্ছে না হচ্ছে, ওই হিসাবে কিন্তু বাংলাদেশ একটা ভালো একটা ভায়োলেন্স মুক্ত একটা দেশ আমি মনে করি এই মুহূর্তে। সেকেন্ড হচ্ছে আমাদের যে মোবিলিটি অফ লেবার। আপনি রংপুরের একটা মেয়ে চট্টগ্রামে গিয়ে সেই ইপিজেডে যে চাকরি করছে এবং সে কন্ট্রিবিউট করছে প্রাউডলি টু দ্য ইকোনমি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমাদের মতো দেশ, একটা মুসলিম কান্ট্রি এবং খুব ছোট একটা দেশ, আমাদের খুব একটা রিসোর্সেস নেই। আমাদের যেগুলি নেবারিং দেশগুলি আছে ওখানে যদি দেখেন ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু একটা ট্যাগলাইন। আমাদের দেশে রিয়েল ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে যারা কাজ করতে পারছে, এবং তারা রংপুরের থেকে, দিনাজপুর থেকে, বিভিন্ন জায়গার থেকে, ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, জীবিকা তাদের সিকিউর হচ্ছে, তাদের ফিউচার সিকিউর হচ্ছে, এবং তাদের আমরা দেখছি নেক্সট জেনারেশন কিন্তু ভালো পড়াশোনা করে তারা কিন্তু ভালো আরো তাদের অ্যাসপিরেশনটা বাড়ছে। বাট এই যে মোবিলিটিটা আছে বলেই কিন্তু ইন্ডাস্ট্রি আছে। যদি লেবার মোবিলিটি না থাকতো তাহলে কিন্তু এই যে পকেটস অফ ইপিজেড আমরা করছি, সারা বাংলাদেশে যে পকেটস অফ ইপিজেড করছি, এটা সাপোর্ট স্ট্রাকচার কিন্তু আসছে ফ্রম দ্য মোবিলিটি অফ লেবার। এই জিনিসটা আমাদের দেশে আছে, যেটা অন্য আমাদের নেবারিং দেশগুলিতে কিন্তু কম। কলকাতার মানুষ কিন্তু বম্বেতে যে চাকরি করছে না, কলকাতার মানুষ কলকাতায় চাকরি করবে। আমাদের ওই মোবিলিটিটা আছে। এবং থার্ড, আমাদের যে সোশ্যাল প্যারামিটার্সগুলি, যেরকম ওমেন এম্পাওয়ারমেন্ট বলেন, ইকুয়ালিটি অফ রাইটস বলেন, জেন্ডার বেসড ইকুয়ালিটি অফ রাইটস, এই জিনিসগুলি কিন্তু আমাদের দেশে কম্পেয়ার টু আদার সিমিলার, আমাদের জিডিপির মতো সিমিলার জিডিপি যদি আমরা দেখি, ওই হিসাবে কিন্তু গ্লোবাল স্ট্যান্ডিং আমাদের বেশ ভালো, আমাদেরকে ভালো চোখে দেখা হয়। আমাদের এখানে খুব একটা বেশি এক্সট্রিমিজম নেই, আমাদের এখানে খুব একটা বেশি যে ভায়োলেন্স টুয়ার্ডস সার্টেন গ্রুপ অর ক্লাসেস অফ পপুলেশন, এরকম কিন্তু আমাদের এখানে নেই। মোটামুটি মিলে ঝুলে আমরা কিন্তু খুব একটা সুন্দরভাবে আমাদের দেশটা আছে। আমাদের উইকনেস যদি আমরা চিন্তা করি, আমাদের সব থেকে বড় উইকনেস হচ্ছে বিউরোক্রেটিক যে রেড টেপটা। 2000 কোটি টাকা উনি বললেন যে 2000 কোটি টাকা স্যাংশন করে আসছে, কিন্তু ওইটা নেওয়ার ব্যবস্থা কিন্তু নেই। আপনি স্যাংশন করে আনলেন কিন্তু আপনি ডিসবার্স করতে পারলেন না, ওই স্যাংশনের কোনো লাভ নেই। একটা প্ল্যান করলাম আমি, কিন্তু প্ল্যান ইজ অ্যাজ গুড অ্যাজ ইটস এক্সিকিউশন। আমি যদি এক্সিকিউট করতে না পারি, আমার যদি একটা আপনি ওয়ান স্টপ সলিউশনের কথা বললেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়ান স্টপ সলিউশন নামে আপনার অফিস আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু আলটিমেটলি আপনি যখন অ্যাপ্লিকেশন করার পরে এটা অ্যাপ্রুভাল দিবে ধরেন 10টা মানুষ, এই 10টা মানুষের টেবিল আপনার যেতে হবে। সে কম্পিউটারে অ্যাপ্রুভাল দিচ্ছে, কিন্তু 10টা মানুষের কাছে কিন্তু আপনার যেতে হচ্ছে। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট, হোয়াট ইজ দ্য সলিউশন? আমরা যেরকম ধরনের সোনি লাইফের কথা আমি গতবার বলেছিলাম, সোনি লাইফ যখন আমরা শুরু করেছি আমাদের কিন্তু চিন্তা ছিল এইভাবে যে আমাদের সলিউশনটা এরকম হবে যে গ্রাহক জানতে হবে না যে কোন স্যারের কাছে আমার ফাইলটা আছে, এটা গ্রাহকের টেনশন নেই, এটা আমার ব্যাপার। গ্রাহক এটা জানবে যে আমি ক্লেম করেছি, 7 দিনের মধ্যে আমাকে ক্লেম দেওয়ার কথা, অ্যান্ড দ্য ক্লক ইজ টেকিং, দ্য প্রেশার ইজ অন মাই পিপল, নট অন দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টের কোনো কিছু প্রুভ করতে হবে না। এই মেন্টালিটি প্রাইভেট সেক্টরের যে মেন্টালিটি আছে আমাদের, যেখানে আমরা গ্রাহককে নাম্বার 1 চিন্তা করি,
যদি সকল দপ্তর যতগুলি ডিপার্টমেন্ট আছে সরকারের সবাই যদি একইভাবে চিন্তা করে, একইভাবে চিন্তা করতো, তাহলে কিন্তু সার্ভিসটা অনেক ভালো হতো এবং রেড টেপটা থাকতো না। আপনি যদি একটা জিনিস, জাস্ট আমি ইন্টারাপ্ট করি, আপনি আপনাকে থামিয়ে দিচ্ছি, আপনি বলবেন। যেমন আমি সম্প্রতি জানলাম যে আমাদের তো ই পাসপোর্ট হয়েছে এবং খুবই ভালো কথা, কিন্তু এখন ঢাকা এয়ারপোর্ট মানে শাহজালাল এয়ারপোর্ট আপনি যেটা বা বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে যেটা ই পাসপোর্টের আপনি তো সব ইলেকট্রনিক্যালি হয়ে যাওয়ার কথা, আপনি স্ক্যান করে বেরিয়ে যাবেন কোনো সমস্যা থাকলে, ওখানেই ধরা পড়বেন। কিন্তু আগে যেভাবে ম্যানুয়ালি পুলিশ ইমিগ্রেশন যেভাবে হ্যান্ডেল করতো, এখন তারাও থাকবে, আবার আপনি মেশিনও ব্যবহার করতে হবে, সো ঝামেলা কিন্তু ডবল হলো। আপনি ডুয়াল সিস্টেম করছেন। পুলিশ আগে বসবে না পরে বসবে এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত এখন উপনীত হয়ে যাচ্ছে না যে আপনি মেশিন আগে হবে না পুলিশ আগে হবে। এই জিনিসটা আমরা ডুয়াল সিস্টেম রাখতে পারবো না। আমরা যদি ডুয়াল সিস্টেম রাখি, আমরা যদি বলি যে ইজ অফ বিজনেস আমরা চাই, আমরা যদি বলি আমরা একটা গ্লোবাল ভিলেজের পার্ট, আমরা যদি বলি আমরা এক্সপোর্ট 50 বিলিয়ন 100 বিলিয়ন করব, তাহলে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমাদের যেসব দেশের সাথে আমরা কম্পিট করছি, দেশ বলতে ইকোনমি, আমি যদি এখন ভিয়েতনামের সাথে কম্পিট করতে যাই, ভিয়েতনামে কিভাবে একটা ব্যবসা শুরু হয়, একটা ব্যবসা চালু করতে আপনি অনলাইনে বসে, বাংলাদেশে অনলাইনে বসে আপনি ভিয়েতনামে কিন্তু একটা বিজনেস আপনি বিএনএ নিতে পারবেন, আপনার বিজনেস নাম্বার কিন্তু আপনি বাংলাদেশ থেকে বসে নিতে পারছেন, এন্ড ইট টেকস অনলি অ্যাবাউট 1 আওয়ার। বাংলাদেশে আপনি একটা ব্যবসা শুরু করতে যান, আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এক সপ্তাহেও যদি আপনি শুরু করতে পারেন, ওই যে বললেন যে আত্মীয় স্বজন এক মাসে কোনো কোনো ব্যবসা আপনি এক বছরও পারবেন কিনা, এক বছরে অনেক ব্যবসায়ী আছে যারা এক বছরেও কিন্তু শুরু করতে পারে না। সো রেগুলেশন কমাইতে হবে, রেগুলেশন আপনার সেফটি মেজার্স রাখেন, সেফটি মেজার্স নিয়ে কারো সমস্যা নাই, এভরিবডি ওয়ান্টস টু বি সেফ, বাট এট দ্য সেম টাইম রেগুলেশন ক্যানট স্ট্র্যাঙ্গুলেট দ্য বিজনেস কমিউনিটি। আপনি এই যে প্রণোদনার কথা আমরা কিন্তু অনেক সুনাম করি সরকারের, এর সুনামযোগ্য, কিন্তু প্রণোদনাটা একটু চিন্তা করে দেখেন, আমরা প্রণোদনাটা কিসের জন্য ইউজ করেছি? প্রণোদনাটা ইউজ করেছি আমাদের যারা শ্রমিক ভাই বোনরা আছে তাদেরকে বেতন দেওয়ার জন্য এবং বলার জন্য বাসার থেকে বের হয় না, তোমরা বাসায় থাকো। এখন ওই সময় কি ফ্যাক্টরিগুলি খোলা ছিল? ছিল না, ফ্যাক্টরিগুলি কিন্তু বন্ধ ছিল, বন্ধ অবস্থায় কিন্তু বেতন দেওয়া হয়েছে, এটা লোন করে দেওয়া হয়েছে। কিন্তু এই লোনটা রিপেমেন্ট আমি ফ্যাক্টরি চালু করার 2 মাসের মধ্যে যদি আমাকে বলে যেটা দিতে হবে, তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ আপনার গ্রোথ ক্রিয়েট করবে ইন্ডাস্ট্রি এবং নেগেটিভ অ্যাসপিরেশনস ক্রিয়েট করবে। আমার ছোট ভাইরা কিন্তু এই ধরনের যখন সিচুয়েশন দেখবে, তারা এই ইন্ডাস্ট্রিতে আর আসতে চাবে না, তারা বলবে আমাদের জন্য বিপিও ঠিক আছে। তো বিপিও করে আপনার কয়টা মানুষের কর্মসংস্থান করছেন, আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে কত মানুষের কর্মসংস্থান করছেন? এই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে যে সার্ভিস দিতে হলে আপনাকে ওইভাবে দিতে হবে। দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যখন আমরা সবসময় বলি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে, গভর্নমেন্টের সব থেকে বড় সাপোর্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ছিল বন্ড ফ্যাসিলিটেশন। বন্ড ফ্যাসিলিটেশন সাচ এ অ্যামেজিং একটা কনসেপ্ট। দেখেন আপনি একই ফ্যাব্রিক, আপনি যদি আপনার একটা টেইলরিং শপ থাকে বা আপনার যদি একটা দোকান থাকে, আবার আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকে, আপনি একই ফ্যাব্রিক 2 জায়গায় 2 রকম কস্টিং, কারণ এক জায়গায় ডিউটি ফ্রি ঢুকছে, আরেক জায়গায় কিন্তু আপনি ডিউটি দিয়ে ঢুকাচ্ছেন, 150% 200% ডিউটি দিয়ে আপনি আনছেন। তাহলে আপনাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ওই বিশ্বাসটা দিয়েছিল সরকার ওই ট্রাস্টটা করেছিল যে বন্ড ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া যাবে এবং তারা এটা মিসইউজ করবে না, এবং করে নাই। তারা এই ইন্ডাস্ট্রি করে 40 লাখ 44 লাখ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে একই জায়গায় যেখানে সরকার আমাদেরকে বিশ্বাস করে, ওই জায়গায় কেন আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আদার ট্রেড বডিজ বা ট্রেড রেগুলেটরি বডি এই বিশ্বাসটা করে না? প্রথমেই কেন চোর ভাবে? এই জায়গার থেকে আমাদেরকে সরে আসতে হবে, এটা আমাদের ডিফিকাল্টি। এবং সেকেন্ড ডিফিকাল্টি হচ্ছে আমাদের উইকনেস হচ্ছে আমাদের, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু রেজ ক্যাপিটাল, ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি একটা ইকোনমি কিন্তু লার্জ অর্গানাইজেশনদের কন্ট্রিবিউশন যা থাকে তার থেকে বেশি কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের কন্ট্রিবিউশন থাকে। আপনি যদি এই কিছুদিন আগে ইলেকশন গেল, আপনার বাইডেন এবং ট্রাম্প কোনো কিছুতে মিল নেই, কোনো কথাতে তাদের কিন্তু আপনি সেম জায়গায় তাদেরকে পাবেন না। খালি একটা জায়গায় তাদের কথা সেম ছিল, ওটা ছিল যে আমার মিডল ক্লাস এবং আমার এসএমই অর্গানাইজেশনদেরকে দাঁড় করাইতে হবে, আমেরিকা ওয়াজ বিল্ট অন দেয়ার ব্যাকস। এটা কিন্তু তাদের পপুলার ডায়লগ, আজকের না, এটা 20-30 বছরের, আপনি আমার থেকে ভালো জানবেন। তা বাংলাদেশ কি একই না? আমাদের কি মিডল ক্লাস এবং আমাদের যে এসএমই অর্গানাইজেশন তাদের কন্ট্রিবিউশন কি লার্জ অর্গানাইজেশন থেকে কম নাকি বেশি? স্বাভাবিকভাবে বেশি। কিন্তু আমরা যখন আমরা এসএমই হিসাবে যখন ব্যাংকের কাছে বা যে কোনো অর্গানাইজেশনে যাই সার্ভিস নিতে, সার্ভিস রেন্ডার করতে, তখন কিন্তু এটা খুবই ডিফিকাল্ট একটা হয়। কারণ এই যে চক্রটার ভিতরে আমরা পড়ি সার্ভিসটা পেতে, আমার কেন কারোর সাথে পরিচয় থাকতে হবে?
আমার পরিচয় আমার কোম্পানির প্রিন্সিপালের উপরে হবে, আমার কোম্পানির ফাউন্ডেশনের উপরে হবে। আপনি একজন ব্যাংকার হন বা আপনি যে কোনো অর্গানাইজেশন হোক, আপনি আমাকে জাজ করেন বেসড অন মাই বিজনেস প্ল্যান, নট বেসড অন হুজ সান আই অ্যাম অর হুজ কানেকশন আই হ্যাভ। এই জায়গার থেকে যদি বের হইতে হয় তাহলে দেশ কিন্তু মেরিটোক্রেসিতে যাবে, তখন কিন্তু দেশের রিয়েল প্রোগ্রেস হবে। আমি মনে করি আমাদের উইকনেস খুব ছোট, এটা মেন্টালিটির সমস্যা আছে। আমরা যদি সবাই যৌথভাবে ওই জিনিসটাকে চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই উইকনেসগুলি ইরাডিকেট করা যাবে। মিস্টার আবু মোতালেব, আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু এখানে দানিয়েল আছেন এবং দানিয়েল যে সব বিজনেসের সঙ্গে যুক্ত, সেই সূত্র ধরে একটি হচ্ছে যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে বা এসএমই খাতকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি ধরনের প্রোটেকশন দিচ্ছে, আদৌ কোনো প্রোটেকশন তারা দেয় কিনা, বা সেক্ষেত্রে কি করণীয়? এক, দ্বিতীয় হচ্ছে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তির সুবিধা আসলে আমাদের বিজনেস সেক্টর বা প্রাইভেট এন্টারপ্রাইজেস বা এসএমই খাত তারা কিভাবে কাজে লাগাচ্ছে, বা এখানে সুবিধা অসুবিধা কি হচ্ছে? এখানে দুটো প্রশ্ন এসছে। ড্যানিয়েল ভাই যেটা বললেন ইন্স্যুরেন্সের যে বিষয়টা, বাংলাদেশে আমি আগেই বলেছি এক শ্রেণীর যারা বিজনেসম্যান, বাংলাদেশে এখন যদি বিজনেস বলতে বলেন, সরকারি ফ্যাসিলিটি বলেন, প্রশাসনিক ফ্যাসিলিটি বলেন, ভেরিয়াস টাইপ অফ ফ্যাসিলিটি যেগুলো বিজনেস কমিউনিটির জন্য হয়, এর সিংহভাগ কিন্তু গার্মেন্টস সেক্টরই পাচ্ছে। গার্মেন্টস সেক্টর কিন্তু আমাদেরকে সেই ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে, সম্মানের জায়গায় নিয়ে এসছে, এটা আমরা প্রাউড ফিল করি। কিন্তু সব কিছুই কিন্তু নজর গার্মেন্টসের দিক থেকে, গার্মেন্টসের দিকে। এর বাইরে এখন এসছে আমাদের ওষুধ শিল্পের দিকে এসছে, আমাদের টেক্সটাইলের দিকে এসছে, পরবর্তীতে ধাপে ধাপে। তো এইখানে যে একটা বড় যে জায়গা রয়ে গেছে, আমরা যে স্মল যে ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো বললাম, আমরা আজকের এই যুগে, এখনো ডিজিটালাইজেশনের যুগে, ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা জানেও না কিভাবে ইন্স্যুরেন্স পলিসি করতে হয়, কিভাবে এটাকে ওভারকাম করে নিয়ে আসতে হয়। এই নলেজটা কিন্তু এখনো আমাদের গ্রো করে নাই, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের মধ্যে নেই। এবং এইটা যারা বুঝে, এই লাইনের অনেক ফাঁকি ঝুঁকি আছে, এখানে অনেক ধরনের দুর্নীতিও আছে। ঘটনা ঘটলো, সামান্য একটা ঘটনা আপনার 2 কোটি টাকার ক্লেম করে লাইন করে নিয়ে চলে যাচ্ছে, অথচ আমার 50 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল, আমি ক্লেম করেছিলাম, এটার এগেনস্টে আমাকে দৌড়ে লাল ভিতরে দৌড়তে গিয়ে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আমরা এখানে হোঁচট খেয়ে পড়ে যাই। কিন্তু একটা ওই ক্লাসের বিজনেস যারা বিজনেস করে, এই ধান্দাবাজির বিজনেস, তারা কিন্তু এই বিপকেস নিয়েই কিছু নাই ঘটনা ঘটিয়ে তাল মিলিয়ে নিয়ে যাচ্ছে, এখানেও তারা এগিয়ে আছে। তা আমি যে কথাটা বলছি জিল্লু ভাই, আমরা কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমাদের দেখেন এই যে এই করোনাকালীন সময়ে আজকে এনবিআর কিন্তু এনবিআর চেয়ারম্যান আমি যতদূর জানি কারোর সাথে দেখা করেন না, কোনো বিজনেস স্টেক হোল্ডারের সাথে দেখা করেন নাই। এই করোনাকালীন সময়ে বাজেটের পূর্বে কিন্তু আমাদের প্রাক বাজেট আলোচনা হয়, এইবার কিন্তু সেটাও হয় নাই। জুমে 2-1টা সেক্টরের সাথে হয়তো বিজেএমই, এই লেভেলের 2-4টে বিকেএমই, এই টাইপের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, কিন্তু যাদের সাথে বলা উচিত তাদেরকে কিন্তু জিল্লু ভাই বলাই হয় নাই। এখানে দেখেন আমরা এই নতুন আইনে 2012 সালের আইনে কিন্তু গত 8 বছর যাবত এফবিসিসিআই থেকে একটা কমিটি করে এই বিষয়ে কথা বলে আসছিলাম যে আপনারা এটা ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করার আগে, অনলাইন সিস্টেমে যাওয়ার আগে আমাদের এখানে দোকান কেন্দ্রিক ভিত্তিক অনেক অ্যাসোসিয়েশন রয়েছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি রয়েছে, ট্রেড অর্গানাইজেশনগুলো, ওই দোকান ভিত্তিক অনেক অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন রয়েছে। এখানে কিন্তু ওই সময় আমরা জেনেছিলাম যে 200 কোটি টাকা আইএমএফ দেওয়া হয়েছে যে ট্রেন আপ করার জন্য, অনলাইন সিস্টেমকে গ্রো আপ কীভাবে করবেন ব্যবসায়ীদেরকে ট্রেন আপ করার জন্য। গত 6টি বছর চলে গেল, 8টি বছর চলে গেল ইমপ্লিমেন্ট করতে গিয়ে, কিন্তু আজও পর্যন্ত ওইভাবে কিন্তু ইনস্টিটিউট অনুযায়ী ট্রেন আপ করা হয় নাই। এই ফান্ডগুলো কিন্তু হেলায় হেলায় চলে গেল, টাকাটা দেওয়া হয়েছিল এখানে ট্রেন আপ করার জন্য। এটা নিয়ে আমরা কথা বলেছি, তখন আমাদের কথা শুনে নাই। আমাদের এখানে ক্লাসিফাইড বিজনেস রয়েছে, এখানে ইম্পোর্ট থেকে আমরা একটা ইনকাম আর্ন করি, এখানে 5% থেকে 25-40% পর্যন্ত আমরা ট্যাক্স নিই, আবার প্রোডাকশনে গিয়ে আবার 15% ভ্যাট দিই, আবার এটা আবার মার্কেটে এসে গিয়ে ট্যাক্স নিতে গেলে সেখানে আমরা বলেছিলাম যে খুচরা পাইকারি পর্যায়ের ট্যাক্সটাকে আপনি না নিলেও আপনি পারেন, আমরা যদি ইম্পোর্ট থেকে দিয়ে আসি, প্রোডাকশনে দিয়ে আসি, এই জায়গায় ছেড়ে দেন। তো এইখানে যদি নিতে যান, আবার যদি অনলাইন সিস্টেম করতে হলে আমাকে রেগুলার মান্থলি এই রিপোর্ট নিতে হবে, এটার জন্য আমাকে একটা খাতা মেনটেন করতে হবে, অ্যাকাউন্ট রাখতে হবে, এটাকে আবার অনলাইনে ঢোকাতে হবে। সেক্ষেত্রে আমরা প্যাকেজের কথা বলেছিলাম। প্যাকেজ আমরা
4,000 থেকে শুরু করে সর্বশেষ 28,000 পর্যন্ত গিয়েছিল। এখন তারা বলে আমরা দেই না, না দেওয়ার পিছনে কারণ কিন্তু যথেষ্ট রয়েছিল। তারা কিন্তু আমাদের থেকে ওইভাবে যদি কোঅপারেট করতো, নিত, ওইটা কিন্তু করে নাই। তারাই শিখিয়ে দিয়েছে আমাকে এই দাও, তুমি এটা নিও না। এটা আমাদের অভ্যাস, এই সুযোগ পেলে আমরা এটা কাজে লাগাই। তখন আমরা বলেছিলাম যে নতুন আইনের সিস্টেমটা হচ্ছে পার্টনারশিপ ভিত্তিতে। আপনারা মূল টেক ওভার করবেন, আপনারা উঠাবেন, আর আমরা দেব, আপনাদের সাপোর্ট করব। এখন 5% আমাদের খুচরা পাইকারি পর্যায়ে ট্যাক্স ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে এই যে করোনাকালীন সময়, আজকে আপনি আমাকে বলেন যে ক্ষুদ্র যারা একটা মুদি দোকান, সে কত টাকা সেল করে, তাকে যদি 5% ট্যাক্স দিতে হয়, তার পক্ষে কি সম্ভব তার বিজনেসটাকে রান করা? এবং 5% ট্যাক্স দিয়ে খান্তনে তাকে আবার একটা এই খাতা মেনটেন করতে হবে, অনলাইন সিস্টেমে ইসের মেশিন বসাতে হবে, এটাকে মেনটেন করতে হবে। এটার জন্য তো আমার নলেজের দরকার, এটার জন্য আমার একটা লজিস্টিক সাপোর্ট দরকার, আমার একটা আলাদা ইনকামের দরকার। তো এই জায়গায় আমরা না গিয়ে আমরা একটা অল্টারনেটিভ প্রস্তাব দিয়েছিলাম, দুইটা প্রস্তাব দিয়েছিলাম। আমরা প্রস্তাব দিয়েছিলাম 0.5 থেকে স্টার্ট করে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়ান। তা না হয় আমাদের ইনকাম ট্যাক্সের মধ্যে কিন্তু আমরা ইনকামের উপর একটা অ্যাসেসমেন্ট করি, ওইটার উপর ভিত্তি করে আপনারা 0.50% নেন। এতে হতো কি স্বচ্ছতা থাকতো, সবাই দিতে অভ্যস্ত হতো, কারো বেরতো না। এই কথাগুলো না শুনে তারা এই নতুন আইনে 5% ট্যাক্স ইমপ্লিমেন্ট করেছে। এখন তারা মাঠে নেমেছে, ব্যবসায়ীদেরকে বাই ফোর্স দেওয়ার চেষ্টা করছে। ব্যবসায়ীরা এই করোনাকালীন সময় কোত্থেকে দিবে? তারপরে অনেকে ডেকে নিয়ে তারা কথা বলতেছে, আপনারা মান্থলি 2,500 টাকা করে দেন, 2,500 টাকা করে দিবে, বছরে কত হয়? 28-30,000। এখন তারা বলছে যে অনেকে না বুঝে, ঠিক আছে মেনে নিলাম, দিই। কিন্তু এইটার কি বিশ্বাস আছে ওই অফিসারটা কালকে যখন আপনি দেখবে যে আপনি 2,500 টাকা দিয়েছেন, আপনার ইনকাম হচ্ছে এত, তখন যদি আপনাকে ইম্পোজ করে আপনার এত টাকা ধার্য করা হয়েছে, তখন ওই লোকটার, ওই বিজনেসম্যানের কি অবস্থা হবে? তো এই জায়গাটাও কিন্তু একটা সংশয় রয়েছে। তো এই জিনিসগুলো আমরা বোঝাবার চেষ্টা করছি। এই করোনাকালীন সময় আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি অত্যন্ত সদয়, উনি বাণিজ্য মন্ত্রী আমাদের সদয়, তারা বিজনেস ফ্রেন্ড লোক। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য বিষয়ক যিনি উপদেষ্টা, উনিও বিজনেস ফ্রেন্ড, উভয় বিজনেস বুঝে। তাদেরকেও আমরা বুঝিয়েছি যে আপনারা এই জিনিসগুলোকে সহজ করে, যদি সহজ করলে পরে গভর্নমেন্টও ট্যাক্স পাবে। এখানে দেখা যাচ্ছে গত 6 বছর জেলু ভাই, তারা এই খুচরা পাইকারি পর্যায়ে থেকে 40 কোটি টাকা তারা রেভিনিউ নিয়েছে, কিন্তু তার এগেনস্টে তাকে খরচ করতে হচ্ছে 60 কোটি টাকা। তারাই বলছে, তাহলে আপনি 40 কোটি টাকার জন্য 60 কোটি টাকা খরচ করবেন, গভর্নমেন্টের কেন নষ্ট করবেন? এই জিনিসগুলো আপনারা না করে পার্টনারশিপ ভিত্তিতে যদি করেন, যেটা এই নতুন আইনের যে বিষয়গুলো, এগুলো যদি আমাদের স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে যদি আলোচনা করে আমরা যদি পর্যায়ক্রমে শুরু করি, একটা 5% না দিয়ে আমরা আপাতত 0.25% যদি নিয়ে আমরা যদি স্টার্ট করি, এটা স্টেপ বাই স্টেপ আমাকে বোঝার, আমরাও বুঝতে পারবো। এরপর আমরা একটা লোক রাখবো, এরপরে 1-2 বছর দেওয়ার পর আবার 1% বাড়লো। এইভাবে যদি পর্যায়ক্রমে নিয়ে যায় তাহলে এটা সাস্টেন হবে। আর এটা যদি না নিয়ে যায়, এই যেভাবে এখন নিচ্ছে, কেউ দেবে কেউ দেবে না, একটা সংঘাতের সৃষ্টি হবে। একটা সময় আসবে ব্যাটের লোক মাঠে নামবে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যাবে, এটার বিরুদ্ধে চিল্লাফাল্লা হবে। যে এতে করে গভর্নমেন্টও লাভবান হবে না, আমরাও হয়রানির মুখে থাকবো। তো এই বিষয়গুলো আজকের যে জায়গায় আপনি বলেছেন যে ইন্স্যুরেন্সের বিষয়, এই জিনিসগুলো আমাদেরকে, আমরা এখান থেকে অনেক বঞ্চিত, ক্ষুদ্র মাঝারি এবং এসএমই সেক্টরগুলো এখান থেকে আমরা বঞ্চিত। ব্যাংকের যে সাপোর্টগুলো এখান থেকেও আমরা বঞ্চিত। এবং লজিস্টিক সাপোর্টগুলো, একটা ফ্যাক্টরি চলতে গেলে ফায়ারের লাইসেন্স, পরিবেশের লাইসেন্স, লেবারের সার্টিফিকেট এবং ব্যাংকের লোন টোন, এই যে বিষয়গুলো, এই সব জায়গায় কিন্তু আমরা প্রতিবন্ধকতার মধ্যে আছি। এই বিষয়গুলো এখন আমি মনে করি যদি প্রতিপক্ষ যদি এটাকে নজর দেন, তাহলে আমার বিশ্বাস এই ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর থেকে গভর্নমেন্ট যে বেনিফিট পাচ্ছে তার চেয়ে অনেক বেশি বেনিফিট আমাদের থেকে পাবে। জি, আপনার প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম এবং কিভাবে তারা এইসব খাত সুবিধা পাচ্ছে, কি করা উচিত, কি হচ্ছে না, কি হওয়া উচিত। জি, ইন্স্যুরেন্সের কথা আপনি, ইন্স্যুরেন্স এবং তথ্য প্রযুক্তি দুটো বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা। আমি খুবই একটা, এই প্রশ্নটা আমার জন্য খুবই
ইন্টারেস্টিং বিকজ আমাদের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কোথায় শেষ হচ্ছে, কোথায় আইটি কোম্পানি শুরু হচ্ছে, এটা বোঝা ডিফিকাল্ট। যেরকম একটা ডমিনোজের ব্যাপারে বলা হয় দ্যাট ডমিনোজ ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট আইটি কোম্পানি দ্যাট ডেলিভার্স পিৎজা। তা আমরাও একই রকমই হয়ে গেছি কিন্তু। আমাদের লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা গতবার আপনাকে অনেক কথা এটার ব্যাপারে বলেছিলাম, এটা 12 বছর পরে প্রথমবারের মতো 12 বছরে প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা শেয়ার মার্কেটে আসছে। তো এই কোম্পানিটা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল, ইটস এ ডিজিটাইজড কোম্পানি। এখানের মধ্যে ক্লেম 7 দিনের মধ্যে দেওয়া হয় এবং গ্রাহক যখন অনবোর্ডিং হয় ওই মুহূর্ত থেকে নিয়ে ক্লেম পর্যন্ত পুরো ওনার এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিজিটাইজড। কাউকে ওনার কাছে যেতে হচ্ছে না, ওনার কারোর কাছে যেতে হচ্ছে না। তো এটা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমরা গ্রাহকের এত পাশে চলে গেছি যে গ্রাহকের জন্মদিনেও কিন্তু গ্রাহককে তার কাছের মানুষ বার্থডে উইশ করার আগে কিন্তু আমরা উইশ করি। এবং গ্রাহকের ক্লেম, সার্ভাইভাল ক্লেম হোক বা এটা ডেথ ক্লেম হোক, এটা আমরা বাসায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমরা 7 দিনের ভিতরে এটা করে থাকি। বাট এসএমই সাইড দিয়ে যদি আমরা চিন্তা করি, লাইফ ইন্স্যুরেন্স থেকে বেশি এখানে আমাদের জেনারেল ইন্স্যুরেন্সের কাজ আছে। আমি আরেকটা কোম্পানির সাথে জড়িত আছি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, এটা অনেক পুরনো কোম্পানি। রূপালী ইন্স্যুরেন্সে আমরা এখন ডিজিটাইজেশন করেছি এবং এসএমই কে মাথায় রেখে কিন্তু আমরা করেছি। আপনি এখন ডিজিটাইজেশন শুড নট অনলি বি যে আমার ব্যাক এন্ডে, ডিজিটাইজেশন শুড বি থ্রু আউট দ্য প্রসেস। তো এখন আমার চাচা যে কথাটা বললেন যে বঞ্চিত আছে ইন্স্যুরেন্স থেকে এসএমই, এই জায়গাটা আমরাও মনে করি যে আসলে বঞ্চিত ছিল এতদিন, কিন্তু এখন আর নেই। আপনি যদি চান আপনার একটা এসএমই, যে কোনো একটা এসএমই সেক্টরে একটা শপ ওনার হইতে পারে, একটা টেইলার হইতে পারে, বা একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি হতে পারে, 50টা ওয়ার্কার নিয়ে একটা ইন্ডাস্ট্রি হতে পারে। এটা কিন্তু অ্যাট এনি গিভেন নোটিস আপনি রাতে 3টা বাজে বসে আপনার বাসার থেকে বসে ফোন নিয়ে আপনি কিন্তু আপনার এসএমই ইন্স্যুরেন্স করাতে পারেন, যেটার ভিতরে ফায়ার ইন্স্যুরেন্স থাকবে, যেটার ভিতরে আপনার প্রপার্টি ইন্স্যুরেন্স থাকবে, যেটার ভিতরে আপনার র মেটেরিয়াল ইন্স্যুরেন্স থাকবে, সব কিছু কিন্তু ইন্স্যুরেন্স করা সম্ভব এবং বাসায় বসে। কিন্তু এখানে ক্লেমের বিষয়টা যেটা আপনি বললেন যে 2 কোটি টাকা এদিক এদিক করে হচ্ছে কিন্তু 50 লাখ টাকা বা 20 লাখ টাকা আমার এসএমই ইন্স্যুরেন্স পাচ্ছে না, এটার মেইন কারণটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে, জানতে হবে যে কোন কোম্পানিতে আপনি ইন্স্যুরেন্সটা কিনছেন। আপনি যখন জুতা কিনেন আপনি কিন্তু দেখি কিনেন যে আমি বাটার থেকে কিনছি নাকি আমি অন্য কোথাও থেকে কিনছি, কারণ আমি জানি বাটার থেকে কিনলে এটা যে এই জুতাটা 6 বছর চলবে, মিনিমাম গ্যারান্টি আছে, মিনিমাম 6 বছর, এটা আমি আমার বা 3 বছর বা 4 বছর, আই নো কতক্ষণ এটা চলবে। যখন আপনি ইন্স্যুরেন্স করছেন তখন যদি আপনি চিন্তা করেন যে আমাকে কে বেশি কমিশন ফেরত দিবে, তাহলে ওই কোম্পানি কিন্তু, যে কোম্পানি আপনাকে 30% 25% কমিশন দিবে, ওই কোম্পানি আপনাকে ক্লেম দিতে পারবে না, তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ওরকম নাই। আমি কাউকে ডিসপারেজ করছি না, বাট দিস দ্য রিয়ালিটি। এটাই কিন্তু একটা কোরিলেশন আছে। আপনি যদি দেখেন যেসব কোম্পানির এগেইনস্টে ক্লেম দেয় না বলে তাদের এগেইনস্টে কমপ্লেন, তারাই কিন্তু মার্কেটে সব থেকে বেশি কমিশন দেয়। ওয়ারে যেসব কোম্পানি এগেইনস্টে ক্লেমের কোনো কমপ্লেন নাই, তাদের কিন্তু কমিশনটা কিন্তু ইন্ডাস্ট্রি, যেটা সরকার আমাদেরকে বলেছে 15%, ওই 15% ক্যাপ করা আছে। আলটিমেটলি এইগুলি কিন্তু হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে কোন প্রোডাক্টটা আপনি নিচ্ছেন, কার থেকে নিচ্ছেন। আপনি জুতা কেনার সময় যেই বিবেচনাটা দিচ্ছেন, আপনি ইন্স্যুরেন্স কেনার সময় একই বিবেচনাটা যদি করেন তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে। এবং আমরা এক্সপোর্টের জন্য আমরা কিন্তু কিছু কাজ করছি, ব্যাংক ইন্স্যুরেন্স নিয়ে আমরা কাজ করছি যেন সার্ভিসটা খুব ফাস্ট করা যায়, ব্যাংকের মাধ্যমে যেন ক্লেম করতে পারেন। যে আপনি একটা কথা বললেন যে কারোর সাথে আপনি চ্যানেল করে আপনার ক্লেমটা সহজ হয়ে গেল। তো এগুলো হচ্ছে সার্ভেয়ার বা থার্ড পার্টি। এটা না করে আমরা যেটা এখন করতে যাচ্ছি, এবং আমাদের এটার জন্য ধন্যবাদ জানাতে হবে ডক্টর মোশাররফ হোসেন সাহেবকে, উনি আমাদের ইদরার চেয়ারম্যান। উনি কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাংক ইন্স্যুরেন্সের প্রপোজালটা দিয়েছে ইন্ডাস্ট্রিকে, এবং এটা আমরা চাই, আগের থেকে চেতাম, বাট ওনার প্রপোজালটা শুনে আমরা আরো উৎসাহিত। এবং আমাদের বিআইয়ের চেয়ারম্যান শেখ কবির সাহেব, উনি এত সুন্দরভাবে প্রত্যেকটা কোম্পানির চেয়ারম্যান এমডি সাহেবদেরকে ব্যাংক ইন্স্যুরেন্সের দিকে ঝুঁকে যেতে বলেছেন। আসলে এটা আমাদের দরকার, এই চেঞ্জটা আমাদের দরকার। আমাদের এজেন্ট মাধ্যমে যে ব্যবসাটা আমরা করছি ট্রেডিশনালি, এটা হবে, কিন্তু এটার সাথে ব্যাংকের মাধ্যমে যদি হয়, যে জিনিসটা হবে, যেসব কোম্পানি আমাদের মতো হয়তো সবাই ডিজিটাইজেশনে ঝুঁকে পড়ছে না, যারা পড়ছে না বা করতে পারছে না, তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে করলে এই সুবিধাটা দিতে পারবে যে প্রত্যেক এসএমই এবং লার্জ অর্গানাইজেশনকে খুব ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারবে থ্রু দ্য ব্যাংক।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার প্রপার্টি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং, 4 iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার আবু মোতালেব এবং মিস্টার শেখ মোহাম্মদ আনিয়াল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে, অর্থনীতি নিয়ে প্যান্ডেমিকের সময়। একথা ঠিক যে শুধুমাত্র বাংলাদেশের সুযোগ সুবিধা বা বাংলাদেশে আমরা টিকা পাচ্ছি, সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে, এই চিন্তা করে যদি আমরা সমস্ত পরিকল্পনা করি তাহলে সব কিছু ঠিকঠাক হবে না। কারণ গোটা বিশ্ব পরিস্থিতি, বিশ্ব আবহাওয়া, করোনা পরিস্থিতি গোটা বিশ্বের অন্যান্য প্রান্তে কীভাবে আছে তার সঙ্গে আমাদের অনেক কিছু সম্পর্কিত। অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, আমরা অনেক এগিয়েছি, অনেক কিছু করছি বলছি, কিন্তু সিংহভাগ মানুষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা আসলে নিচ থেকে বা মাছ থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে বা বড় বড় বাণিজ্যকে এগিয়ে দিচ্ছে, তুলে ধরছে, সেই এসএমই, নিম্ন এবং মধ্য আয়ের মানুষ যারা বা এই শিল্প, ক্ষুদ্র শিল্পের সঙ্গে যারা, মাঝারি শিল্পের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু নানা রকমের সংকটে আছে। প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছেন, আমার দুই অতিথি স্বীকার করেছেন, তারা প্রশংসাও জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তের তারা প্রশংসা জানিয়েছেন, কিন্তু যে পদ্ধতিতে এটি করা হয়েছে, অর্থাৎ ব্যাংকে গিয়ে আসলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু নানাভাবে আটকে গেছে। অর্থাৎ যাদের সুবিধা পাবার কথা তারা কিন্তু নানা কারণে পাচ্ছে না। কাজে এখানে এই দুর্বলতাটা আছে। সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যবস্থাপনার একটা দুর্বলতা আছে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নয় সেই দুর্বলতা আছে, ওয়ান স্টপ সার্ভিসের সমস্যা আছে, এবং আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট বেশি, আবার সময় বেশি লাগে। এখানে কেউ ব্যবসায় ঢুকলে একবার, সেখান থেকে সে কীভাবে, যদি সেই ব্যবসায় সুবিধা না করতে পারে, সে যে বেরিয়ে যাবে সেই পলিসিটা এখানে নেই। এবং আমাদের এখানে রেগুলেশনস অনেক আছে, সেফটি মেজার্স থাকা ভালো ওনারা বলছিলেন, কিন্তু এত বেশি নিয়ম কানুন, তার বেড়াজালে থেকে আসলে তেমন কিছু করা সম্ভব নয়। এখানে ক্যাপিটাল রেইজ করার একটা বড় সংকট আছে, সেই সুবিধাও আসলে মানুষ বা ব্যবসায়ীরা, শিল্পপতিরা পান না। কাজে এইসব বিষয়ে আমাদের অনেক অনেক বেশি নজর দিতে হবে এবং সমস্যাকে জটিল না করে দিলে কীভাবে সহজীকরণ করা যায় তার দিকে মনোযোগ দিতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে নীতি নির্ধারকদের দিকে তাকিয়ে থাকেন না, কারণ বাংলাদেশে একটা বড় উদ্যোক্তা শ্রেণী আছে, কিন্তু তারা যেন তাদের কাজটা সহজভাবে করতে পারেন সেই দিকে আমাদের নীতি নির্ধারকদের অনেক বেশি মনোযোগ দিতে হবে। অর্থাৎ তাদেরকে আইনের জটিলতার মধ্যে না ফেলে কিভাবে সমস্ত কিছুকে সহজীকরণ করা যায় সেই দিকে নজর দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।